নমস্কার, আমি স্বপন। শুরু করছি আপনার কথা। আজকের বিষয়ে আসবো, আলোচনায় আসবো, তবে এই মুহূর্তে দেখে নেব হেডলাইন্স। দুদিনের সফরে মুম্বাইয়ে মমতা সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন, বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে মারাঠা ভূমে উচ্ছ্বাস, পুলিশ মেমোরিয়ালে গিয়ে 26 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী। বাণিজ্য নগরীতে মুখ্যমন্ত্রী, একদিকে শিল্প অন্যদিকে রাজনীতির বিরোধী ঐক্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ উপমুখ্যমন্ত্রী আদিত্য ঠাকরে সহ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের। বিরোধী সাংসদদের সাসপেনশন ও কৃষি আইন ইস্যু, দ্বিতীয় দিনে উত্তাল সংসদ, 16 বিরোধী দলের ওয়াকআউট, অচল অবস্থা কাটাতে ওম বিড়লার ডাকে সর্বদল বৈঠক। সংসদের সাসপেনশনের বিরোধিতা, ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে 8 বিরোধী দলের নেতাদের সাক্ষাৎ, সাসপেনশন তোলার দাবি, সাসপেনশন তুলতে অস্বীকার রাজ্যসভার চেয়ারম্যানের। সংসদের সাসপেনশনের বিরোধিতায় সরব তৃণমূল, তবে বিরোধীদের চিঠিতে নেই সই, অধিবেশন বয়কটের পথে নেই তৃণমূল, সংসদ চত্বরে সাসপেন্ডেড সাংসদদের প্রতিদিন ধর্ণা। লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মহিলা কংগ্রেসের সংসদ ঘেরাও অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক একাধিক মহিলা কংগ্রেস কর্মী। গ্রুপ ডির পর গ্রুপ সি, ভুয়ো নিয়োগের ধরন দেখে বিস্মিত বিচারপতি, পূর্ব মেদিনীপুরে ভুয়ো নিয়োগে বেতন বন্ধের নির্দেশ। জাদুঘরে 110 কোটি দুর্নীতির অভিযোগ, দুষ্প্রাপ্য সামগ্রী পাচার ও দুর্নীতির অভিযোগ, সিবিআইকে তদন্ত করতে পারবে জানতে চাইল হাইকোর্ট। শস্যপিছু চাষিদের ন্যায্য মূল্যের দাবিতে মামলা, কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টে, কৃষক মৃত্যুতে ক্ষতিপূরণ মামলার শুনানি 2রা ফেব্রুয়ারি। ভার বহনের ক্ষমতা পরীক্ষা, 3রা ডিসেম্বর রাত 10টা থেকে বন্ধ পার্ক স্ট্রিট ফ্লাইওভার, 6 তারিখ সকাল 6টা পর্যন্ত বন্ধ। শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন আজ, কার্যত নিষ্ফলাই বলা যায়। তবে এই যে কাজ হচ্ছে না, সংসদ একেবারে বলা যায় অচল হয়ে যাচ্ছে, এর দায় কার? 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে যতবার এই সংসদের অধিবেশন হয়েছে এবং সেই অধিবেশনে সরকারের তরফ থেকে যে বিলগুলো পেশ করা হয়েছে, যে বিলগুলোকে পাস করা হয়েছে, যেগুলো আইনে পরিণত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনায় একটু আপনাদের আলোকপাত করার চেষ্টা করব। কারণ একের পর এক বিল আনা হয়েছে যেগুলো আইনে পরিণত হয়েছে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোর খাটিয়ে। বিরোধীরা আলোচনা চেয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে আলোচনা হয়েওছে, কিন্তু ওইটুকুই, আর অন্য কোনো পদক্ষেপ দেখা যায়নি। এই দেশে যখন নোট বাতিলের ঘোষণা হয়, যখন সাধারণ মানুষ হয়রানির মুখে পড়েন, যখন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে বহু মানুষের মৃত্যু হয়, তখন সংসদের ভিতর প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। নোটবন্দি করার সময় দেশের মানুষের কাছে 50 দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়সীমা শেষ হওয়ার আগে নোট বাতিল নিয়ে ঝড় উঠেছিল সংসদে। প্রায় 20 ঘন্টা ধরে আলোচনা হয়েছিল সংসদে। এরপর এলো জিএসটি। বলা হয়েছিল জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে দেশের দ্বিতীয় স্বাধীনতা। এই কর ব্যবস্থার বিভিন্ন কাঠামো বা স্ল্যাব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বহু মতপার্থক্য ছিল। দেশ জুড়ে ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছিলেন। এ নিয়েও সংসদের বিস্তর আলোচনা হয়। সব মিলিয়ে প্রায় 18 ঘন্টা আলোচনা হয়েছিল, 6 মাস ধরে তর্ক হয়েছিল, বিতর্ক হয়েছিল। কিন্তু নোট বাতিল যেমন রাতারাতি কোনো আলোচনা ছাড়াই চালু হয়ে গিয়েছিল, জিএসটির ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে। আমরা এবারে শুনব নোটবন্দির সময় প্রধানমন্ত্রী কি বলেছিলেন এবং জিএসটির সময় কি বলেছিলেন, শুনুন। मध्यरात्रि यानी 8 नवंबर 2016 की रात्रि को 12 बजे से वर्तमान में जारी
500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। ये मुद्राएं कानूनन अमान्य होगी। 500 और 1000 रुपए के पुरानी नोटों के जरिए लेन देन की व्यवस्था आज नहीं होगी। काले धन और जाली नोट के कारोबार में लिप्त देश विरोधी और समाज विरोधी तत्वों के पास मौजूद 500 रुपये, 1000 रुपये के पुराने नोट अब केवल कागज के एक टुकड़े के समान रह जाएंगे। कि आज ये जीएसटी को हम साकार रूप में देख सकते हैं। जब संविधान बना तो संविधान ने पूरे देश के नागरिकों को समान अवसर, समान अधिकार, उसके लिए सुनिश्चित व्यवस्था खड़ी करती थी। और आज जीएसटी एक प्रकार से सभी राज्यों के उन मोतियों को एक धागे में परोने का और आर्थिक व्यवस्था के अंदर एक सुचारू व्यवस्था लाने का एक अहम प्रयास है। আমরা শুনলাম নোটবন্দির সেই রাত, সেদিন প্রধানমন্ত্রী কি বলেছিলেন এবং 2017 সালে যখন জিএসটি পাস হয়ে গেল সেই সময় প্রধানমন্ত্রীর বক্তব্য। তবে এতেই শেষ নয়, এরপর একে একে এসেছে আরও অনেক বিষয়। রাফাল নিয়ে সরকারের বক্তব্য কি ছিল এবং বিরোধীরা সে সময় কোন বিষয়গুলোর উপর জোর দিয়েছিলেন সরকারের বিরুদ্ধে তারা সরব হয়েছিলেন, সে নিয়ে আমরা আলোচনায় আসব একটা বিরতির পর। সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। নোটবন্দি, জিএসটির পর এবার আসা যাক রাফাল যুদ্ধ বিমানে। নেক্সট জেনারেশন ফাইটার জেট, ভারতের ত্রিসীমানায় কোনো শত্রুপক্ষ তাকাতে পারবে না এই রকম যুদ্ধ বিমান। এই রাফাল যুদ্ধ বিমান নিয়েও কম হাঙ্গামা হয়নি। রাফালের দাম কত, কেন একটি নির্দিষ্ট সংস্থাকে সেই অস্ত্র চুক্তির বরাত দেওয়া হয়েছিল তা নিয়ে দেশ উত্তাল হয়েছে। আর রাফালের সঙ্গে কেন্দ্রেও জুড়ে দিয়েছে দেশের সুরক্ষা আর নিরাপত্তাকে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সংসদে তা নিয়ে আলোচনা বন্ধ হয়ে যায়, কিন্তু তার আগে তো আলোচনা হয়েছিল। কেন্দ্র যেমন তার বক্তব্য রেখেছিল, একই রকমভাবে বিরোধীরাও প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন সংসদে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি বারবার এই রাফালের দুর্নীতিকে সামনে রেখে সরকারের স্বচ্ছতার অভাব এবং সরকারের কি অভিসন্ধি রয়েছে সে নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। আমরা শুনে নেব সেই সময় রাহুল গান্ধী ঠিক কি বলেছিলেন। These are questions that we have been asking the Prime Minister from the beginning. The Rafale aircraft was chosen after dedicated work, after 8 years of work by the Air Force. Senior officers of the Air Force chose the Rafale aircraft after a long negotiation. And the Air Force wanted 126 aircraft. Now the question is, why was the demand for 126 aircraft changed to 36 aircraft? Who changed? Who changed the requirement of the Air Force from 126 to 36? The entire procedure of the deal, from the beginning to the end, was bypassed. The Defense Minister, Mr. Parikar, was asked whether he knew about the new deal that bypassed the old deal. Mr. Parikar himself said, I have no idea about the new deal. This is a known fact. It has come out in a large number of newspapers.
but the Prime Minister does not have a comment. So, one fundamental question, starting question for the Prime Minister. রাফাল নিয়ে সংসদে কি পরিমাণ হট্টগোল হয়েছিল তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর কোভিড, সে এক ভয়াবহ আতঙ্কের পরিস্থিতি। হাসপাতাল নেই, বেড নেই, অক্সিজেনের অভাবে রাস্তার ফুটপাথে পড়ে খাবি খাচ্ছেন কোভিড রোগীরা। গঙ্গার তীরে সার বেঁধে পড়ে আছে মৃতদেহ, লাশ ভেসে চলেছে অসংখ্য। গণচিতায় পোড়ানো হচ্ছে কোভিড রোগীদের। আর এ নিয়ে যখন সংসদে প্রশ্ন করলেন বিরোধীরা, মোদী সরকার জানিয়ে দিল যে না, অক্সিজেনের অভাবে কোনো মৃত্যুই হয়নি দেশে। 6 ঘন্টা ধরে আলোচনা হয়। এরপর কেন্দ্র জানায় কোভিডে মৃত্যু হলে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে। কিন্তু সেই সংখ্যা গুনবে কে? আসলে প্রত্যেক ক্ষেত্রেই কেন্দ্র যা চেয়েছে, সরকার যা বলেছে, কাজও সেরকমই হয়েছে। কৃষি বিল বা আইনের ক্ষেত্রেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সরকার যা চেয়েছে তাই হয়েছে। আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিল আইন হয়ে গিয়েছে। রাজ্যসভায় যখন বিরোধীরা বললেন, মাননীয় ডেপুটি স্পিকার আপনি ভোটাভুটি করুন, ডেপুটি স্পিকার বললেন আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, আপনারা এত হাঙ্গামা করছেন। আর শেষ পর্যন্ত ধ্বনি ভোটে পাস হয়ে যায় বিলটি। আসলে কেন্দ্র যা চেয়েছিল, যেভাবে চেয়েছিল, সবকিছু সমস্ত অঙ্ক মিলিয়েই হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এ প্রসঙ্গে কি বলেছেন একবার শুনবো। Hi. It's now 1:20, 1:25. I just left Rajya Sabha to come here to Central Hall to give out this message. None of the PS systems are working. This government did not allow us in the opposition on the farmers' bill. The rule of the House says that if one member also asks for a voting, this government knew that they were not in a position to pass this bill. There were 13 or 14 opposition parties, including Trinamool. But we saw today, this is the brutal murder, more than a murder of our parliamentary system, murder of our democracy. What is going on today? অর্থাৎ বিরোধীদের বক্তব্য বলতেই দেওয়া হয়নি। এই কৃষি আইন নিয়ে আরো আলোচনা রয়েছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। বিরতিতে যাওয়ার আগে কৃষি আইন নিয়ে আলোচনা করছিলাম। আর সেই কৃষি আইনকে যখন আবার নতুন করে বিল বানিয়ে ফেরত নিতে হলো, তখনও সেই একই লাইন। সরকার যা চেয়েছে, কেন্দ্র যেভাবে চেয়েছে, সবকিছু ঘটেছে সেভাবেই। কাউকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। কেন একবার আইন বানিয়েও কেন্দ্র তা প্রত্যাহার করে নিল? এর ব্যাখ্যাও দিল না মোদী সরকার। আমরা এ বিষয়ে আরো আলোচনা করব। আপনাদের ফোন আমরা নেব, আপনারা ফোন করুন। আমাদের টিভি স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ফোন করুন, আপনাদের মতামত জানান। আমাদের সঙ্গে ইতিমধ্যেই একজন কলার রয়েছেন টেলিফোনে, সুকুমার পান্ডা রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। নমস্কার সুকুমার বাবু। নমস্কার দাদা, নমস্কার। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা দাদা, শুভ সন্ধ্যা। বলবেন, আপনার বক্তব্য বলবেন। হ্যাঁ, বক্তব্য বলছি স্যার। ঘটনা হচ্ছে এখানে বিরোধী তথা বিজেপিরা বলতো পশ্চিমবঙ্গে মানে একটা হচ্ছে পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। এখন যেটা দেখছি, যেটা কেন্দ্রের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যিনি এসছেন, তিনি অতগুলো মেম্বার তাদের সবাইকে ল্যাম্প পোস্ট বানিয়ে একাই হচ্ছে পোস্ট। আর তার মধ্যে দ্বিতীয় পোস্ট আছে মানে সাহু সাহেব। আজকে যেটা মানে মেন কথা, কৃষি বিল নিয়ে যে মানে জিনিসটা ঘটেছিল, আজকে প্রায় 1 বছরের উপর যাবৎ দীর্ঘ জাল বাহানোর পরে
অনেক কৃষক মারা গেলেন, অনেক কৃষকের ভুয়ো কেস হলো, সবই কিছু হলো। হঠাৎ মাত্র গুরু নানকের জন্মদিনে উনি কৃষি বিলটা প্রত্যাহার করলেন। এটা কোন ধরনের নীতি? এটা হচ্ছে সবচেয়ে বড় ভারতবাদ। সব দিক থেকে ভেবে চিন্তে নিয়ে কৃষকরা তো ওইটা নিয়ে মানতে নারাজ, তাদের দাবিটাকে অনেক রকম এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে যেটা আলোচনা হচ্ছে 40 ঘন্টা আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু 6 মিনিটের মধ্যে কৃষি বিলটাকে একেবারে ওনারা শেষ করে দিলেন। বিরোধীদের কোনো কথা বলতে দিলেন না, বিরোধীদের কোনো আলোচনা নেই। যা কিছু করছেন তাহলে বিরোধী থাকার কোনো দরকার নেই। আপনারা যেটা করতে চাচ্ছেন সেটাকে জনগণকে বুঝিয়ে বলতে হবে। রাফাল নিয়ে যেগুলো হচ্ছে, হ্যাঁ রাফাল নিয়ে যেগুলো একাধিকবার কথা, এমনকি সুপ্রিম কোর্ট গেছে, তাহলে নীরব। সব জায়গায় নিজের থেকে সর্বদলীয় বৈঠক ডাকলেন, প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকতে পারলেন না। জিএসটি নিয়ে যে ব্যাপার হচ্ছে, ব্যবসায়ীদের যে মতামত ছিল তার মধ্যে কোনো আলোচনা নেই। আজকে সংসদে হইহট্টগোল হচ্ছিল, একমাত্র বলতে হবে যে কেন এই কৃষি বিলটা প্রত্যাহার করা হলো। বিরোধীদের অনেক প্রশ্ন ছিল, আজকের কেন এত চাষি মারা যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুকুমার বাবু। অনেক প্রশ্ন তো ছিলই এবং সাধারণ মানুষের মনেও অনেক প্রশ্ন দানা বেঁধেছে। আমরা সেই সমস্ত প্রশ্নগুলো জানার চেষ্টা করব, তাদের মতামত জানার চেষ্টা করব। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আপনার কথায় ফিরে আসব, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। 1 বছরের বেশি সময় ধরে কৃষকরা ঘর বাড়ি সব ছেড়ে দিল্লির অদূরে রাস্তায় বসে থাকলেন, নিজেদের দাবিতে অনড় থাকলেন। অসংখ্য বিক্ষোভকারী গ্রেপ্তার হলেন, 700রও বেশি কৃষকের মৃত্যু হলো। আর সরকার কি বলল? সরকার বলল কৃষি আইনটি কিন্তু চমৎকার, জনমুখী। শুধু একাংশে কৃষককে সরকার বোঝাতে পারেনি, তাই এই আইন প্রত্যাহার করে নেওয়া। অর্থাৎ কৃষি আইনের খুঁটিনাটি নিয়ে কেন্দ্রের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। অনেকেই বলে থাকেন, সরকার পক্ষের অনেক সাংবাদিকেরাও যে সংসদে সরকার বিরোধীদের এই বাদানুবাদে প্রতি মিনিটে 2.5 লক্ষ টাকা জলে যায়। তাহলে সংসদ ভবনের মর্যাদা কোথায়? গণতন্ত্রের প্রতিষ্ঠা কিভাবে? বিরোধীরা যদি নিজেদের বক্তব্য বলতেই না পারেন, তাহলে কিসের সংসদীয় গরিমা, কিসের মত প্রকাশের স্বাধীনতা? সব মিলিয়ে প্রায় 40 ঘন্টা আলোচনা করেছে মোদি সরকার একাধিক বিষয়, তা সে নোট বাতিল হোক, পেগাসাস হোক বা কৃষি বিল। এবার প্রতি মিনিটের 2.5 লক্ষ টাকা জলে যাওয়ার হিসেবকে যদি 40 ঘন্টা দিয়ে গুণ করা যায়, তাহলে যে অঙ্ক উঠে আসে তা হলো 80 কোটি টাকা। হ্যাঁ, 80 কোটি টাকা জলে গিয়েছে, যে টাকা আপনার আমার দেশের সাধারণ মানুষের করের টাকা। কি মনে করেন আপনারা? আপনাদের মতামত জানার জন্য আমরা ফোন লাইন খুলে দিয়েছি, আপনাদের বক্তব্য জানান আমাদের। ইতিমধ্যেই একজন কলার রয়েছেন, অমিত শর্মা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার অমিত বাবু। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও এবং কলকাতার সকল দর্শককে আমরা অনেক অনেক নমস্কার জানাই। যেটা বলা, যে দেখুন 2014 সাল থেকে যবে থেকে বিজেপির সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় এসছে, ঠিক তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা মানসিকতা, এক নায়কতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে, যেখানে বিরোধীদের কোনো গণতন্ত্র রোধ করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের সংসদে বিল পাস হয়ে যাচ্ছে কোনো বিরোধীদের মতামত ছাড়াই, বিরোধীদের কোনো গণভোট না হয় না, বেশিরভাগটাই ধ্বনিমতের মাধ্যমে আপনার সমস্ত কিছু পাস হয়ে যাচ্ছে। এটা তো এক নায়কতন্ত্রের সৃষ্টি। তো যা আগামী দিনে 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার ধারণা সারা দেশের মানুষ বুঝিয়ে দেবেন যে এই এক নায়কতন্ত্র করার প্রতিবাদে কিভাবে তারা মানুষ একজোট হয়ে নতুন সরকার আবার নিয়ে আসে ভারত সরকারে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অমিত বাবু। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন দীপক মুখোপাধ্যায়। নমস্কার দীপক বাবু। স্বপন, গুড ইভিনিং। আমি প্রফেসর ডি মুখার্জি বলছি। আপনাকে হ্যাঁ বলুন। হ্যাঁ, আশা করি ভালো আছেন। আপনিও ভালো আছেন তো? হ্যাঁ, চলছে। বলবেন। ভালো থাকার মতন পরিস্থিতি নেই। আপনাদের রিপোর্ট যা দেখছি সেই কন্টিনিউশনটা দেখে বলি, প্রথমে নোটবন্দি, জিএসটি, তারপরে রাফাল কেনা এবং তারপরে আপনার এই কৃষি আইন। প্রশ্ন চিহ্ন হচ্ছে
যে আইনগুলো কি জন্য বানানো হয়েছিল, দেশের মানুষের ভালো করবার জন্য না খারাপ করবার জন্য? যে কোনো জিনিস যখন করা হয় তার আগে একটা টেস্টিং করা হয়। আজকে যখন কোনো রেল লাইন পাতা হয়, রেল লাইনটা দিয়ে ট্রেন যাবে কিনা টেস্টিং করে যাত্রীদের তোলা হয়। ডাক্তারবাবুর কাছে যখন ডাকে, ডাক্তারবাবু বলে ল্যাবরেটরি টেস্ট করে আসুন, তারপরে আমি ওষুধটা দেবো। তাহলে কি জন্য তারা করলো? আর যদি ভালো হয় তাহলে লোকে ধন্য ধন্য করবে, তাহলে লোকে এত গালাগালি দিচ্ছে কেন? আর যদি খারাপ হয়ে থাকে তাহলে সেটাকে উইথড্র করে নেওয়া উচিত, তাই তো? তাহলে দেখা যাচ্ছে যে এই কৃষি আইনটা কি কারণে করা হলো? কৃষকদের ভালো করার জন্য না করার জন্য? এদেরকে ভোট দিয়ে কি জন্য করা হয়েছে? এদের মুখ দেখবার জন্য? ভারতবর্ষের লোকেদের ভালো মন্দ বিচার করবার জন্য করা হয়েছে। যদি সেটা খারাপ হয়ে থাকে সঙ্গে সঙ্গে সেটা উইথড্র করা উচিত, বিরোধীদের সাথে আলোচনা করে। আপনার আমি এই জায়গা থেকে একটা বলি যে কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হয়ে গেছে, বিল পেশও হয়ে গেছে, পাশও হয়ে গেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তাহলে 1 বছর আগে কেন তাহলে এটিকে আইনে পরিণত করা হয়েছিল? কোনো রকম আলোচনা ছাড়াই বিরোধীদের বলতে দেওয়া হয়নি। এবং যদি সেই আইনটি এত পাকাপোক্ত হয় তাহলে কৃষকদের আন্দোলনের প্রভাবে সেই আইনকে সরিয়ে নিতে বাধ্য হলো নিশ্চয়ই, তাহলে এর মধ্যে কোনো ফাঁকফোকর ছিল। তাহলে এই নিয়ে আলোচনার তো একটা দরকার ছিল, আলোচনার একটা জায়গা তৈরি হয়েছিল, সেই আলোচনাও করতে দেওয়া হলো না সংসদে। এই প্রশ্নগুলোই স্বাভাবিকভাবে কিন্তু এখন সবার মনে উঠছে। কথা বলে তো সে করবে, তাহলে আপনার কথা অনুযায়ী ঘন্টা 2.5 লক্ষ টাকা দিয়ে নষ্ট করার কি দরকার? এগুলো তো হয়। আমি আপনাকে জোর গলায় বলছি, কৃষি আইন হলেও কৃষি আন্দোলন থামেনি, তারা অনেক রকম দাবি নিয়ে হাজির হয়েছে। কৃষি আরো বিপজ্জনক দিক হবে। কৃষি আইন গুলি মারুন, কৃষি আইন হয়েছে কি হয়নি, আরো বিপজ্জনক দিক ভারতবর্ষ দেখবে কৃষকদের থেকে। এখন প্রশ্ন চিহ্ন হচ্ছে যে এই সরকারকে কি কতদিন টানবেন এইভাবে পাগলামো করে? তাহলে এখন আপনাদের আমাদের ঠিক করতে হবে এদের কি করে ফেলে দেওয়া যায়, অথবা 2024 সালে উচিত জবাব দিন, সারা জীবনের জন্য আর ক্ষমতা আসবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন রণেশ্বর দাস। নমস্কার রণেশ্বর বাবু। হ্যাঁ স্বপ্ন বাবু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। বলুন। বিষয়টা এর আগেও চর্চা হয়েছে অনেকবার, তাহলেও কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বিভিন্ন রকম ভাবে যে কারা আন্দোলন করছে। আমি যেরকম একজন প্রান্তিক চাষী বা মধ্যবিত্ত যারা সাধারণ মানে 4-5টা সবজি বা পশু গবাদি পশু পালন করে, কৃষকরা কি শুধু এই যাদের হাজার হাজার বিঘে জমি মান্ডির দালালি সেই কমিশন খরি তাদের অধিকার? এবং যেটা বিদেশি ফান্ডিং গুলো হচ্ছে, যেটা মানে যেসব দলগুলো বা যে পদ্ধতিতে আন্দোলনটা করা হয়েছে, এর আগেও শাহিনবাগে যেরকম হয়েছিল সেটা তো আমরা দেখলাম। অর্থাৎ আপনি বলতে চাইছেন রণেশ্বর বাবু যে এই কৃষি আইন, যে কৃষি আইনটা প্রত্যাহার করে নেওয়া হলো, সেই কৃষি আইনটা ছিল ক্ষুদ্র একেবারে প্রান্তিক চাষীদের সুবিধার জন্য, তাই তো? আমার বক্তব্য হচ্ছে যদি সেটাই হয়, আমি এই কথাটা ধরেও নিলাম, যদি সেটাই হয় তাহলে এই এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য যদি সুনিশ্চিত করার একটা বিষয় যদি আইনে রূপান্তরিত করা হয় তাহলে তো সবথেকে বেশি সুবিধা প্রান্তিক চাষীরা পাবেন। সরকার কেন এই জায়গাটা বুঝতে পারছে না? সরকারের এখানে একটা টুইস্ট মানে যেটা আছে, সরকার পক্ষ বিপক্ষ বা আগামী গত যারা সরকারে ছিল সেই আগের সরকার, তারা যে প্রতিশ্রুতি বা যা কথাগুলো রেখেছিল, বর্তমান কৃষকদের হাতে ছোট কৃষকরা ফসল উৎপাদন যারা করে তারা মার খাচ্ছে, তারা বাজার পাচ্ছে না। আগে দুধ ফেলে দিচ্ছিল, টমেটো ফেলে দিচ্ছিল, আমরা তো অনেক কিছু দেখেছি। আজকে আমি ওই অত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। বেশ আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে রণেশ্বর বাবু। আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আপনাদের ফোনে আসবো, আপনাদের মতামত জানার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। দর্শকরা টেলিফোনে আসছেন, তাদের মতামত আমাদের জানাচ্ছেন। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন সুজয় চৌধুরী। নমস্কার সুজয় বাবু। হ্যাঁ নমস্কার, দাঁড়িহাট থেকে সুজয় চৌধুরী বলছি। শুভ সন্ধ্যা। সংসদে হই হট্টগোলের মধ্যে সমস্ত বন্ধ কাজ। আচ্ছা দেখুন কি বিচিত্র এই বিজেপি সরকার। আজকে যে সমস্ত সংসদে ভোট দিয়ে আম আদমি
পাঠিয়েছে তাদের কোনো কথাই তারা শুনছে না। আজকে তারা বিজেপি সরকার যে বিলগুলো আনছে তাতে কোনো আলোচনাই হচ্ছে না। তারা যে সমস্ত কাজ করছে, যেমন ধরুন আজকে তারা নোট বাতিল করেছে, তা সেই নোট বাতিল করে আজকে মানুষকে কিভাবে হয়রান করানো হয়েছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী যিনি নোট বাতিলের একদম মাথা, তিনি বলেছিলেন যে 50 দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমি নিজে এখন রিটায়ার করেছি, পোস্ট অফিসে চাকরি করতাম, তা দেখছিলাম যে মানুষের কি হয়রানি। প্রত্যেকটা মানুষকে 2000 টাকা করে দেওয়া হচ্ছে, আর হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে, সেখানে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কাউকে হসপিটালে পাঠাতে হচ্ছে, আর 1 লাখ টাকা কি 2 লাখ টাকা আসছে, তা সেই টাকাটা 20 জনকে দেওয়া হচ্ছে, বাদ বাকি সব চলে যাচ্ছে। আজকে হঠাৎ করে তিনি নোট বাতিল করেছেন। আজকে মানুষকে অপারেশনের ডেট আছে, আজকে মানুষের বিয়ের ডেট আছে, তারা কেউ কিন্তু সেই সবগুলো করতে পারছে না। হাউ হাউ করে অফিসের মধ্যে এসে কাঁদছে। মোদী সরকার বললেন হ্যাঁ যাদের বিয়ে হচ্ছে, যাদের অপারেশন হচ্ছে তাদের টাকা দেওয়া হবে, কিন্তু মুখেই বলেছেন একটা নয়া পয়সা 6 মাস ধরে দেওয়া হয়নি। আর সেই যে নোট বাতিলের জন্য আজকে অর্থনৈতিক অবস্থা কি অবস্থা, আজকে জিএসটিতেও তাই। আজকে তিনি যে সমস্তগুলো আইন করেছেন, কৃষি আইন, শ্রম আইন করে 11টা আইন করেছেন, আজকে দেখা যাচ্ছে সেইগুলো কোনো আলোচনাই করেননি। তাইলে আমাদের মতো যাদের গণতান্ত্রিক দেশে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, সেই যে মানুষদের কাছে তাদের যে কথা শুনতে হবে তারা শোনেননি। আজকে কৃষকরা দীর্ঘদিন 1 বছর ধরে আন্দোলন করেছে, সেই আন্দোলনের কথা সবাই জানে, 750 জন লোক মারা গেছে। আজকে এই যে ভুল আমাদের মোদী সরকার করেছেন, রাষ্ট্রপতি কি বলবেন? তিনি তো বিলে সই করেছেন, তিনি কেন এই সরকারকে এক্ষুনি ফেলছেন না? আজকে আমাদের প্রধানমন্ত্রী এই যে 725 জন মৃত্যুর জন্য দায়ী, সেই দায়ীতে কি হবে? আজকে সেই আলোচনা দরকার ছিল সংসদে। আমরা যাদেরকে পাঠিয়েছি ভোট দিয়ে তাদের আলোচনা শুনতে হবে, আর না হলে বৃহত্তর আন্দোলন আরো আমাদের সমস্ত মানুষকে করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন কদর শেখ। নমস্কার। শুভ সন্ধ্যা। আমাদের ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রচলিত আছে, তাতে কেন্দ্র ও রাজ্যের তালিকা মানে কার্যের তালিকা মানে উল্লিখিত আছে। কৃষি আইন এখতিয়ার কেন্দ্র রাজ্যের এখতিয়ারভুক্ত, তো তাতে কৃষিটা পড়ে আপনার রাজ্যের অন্তর্ভুক্ত। কিন্তু এই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার এই রাজ্য ও কেন্দ্রের তালিকা গুলিয়ে ফেলেছে, অনেক রাজ্যের তালিকায় হস্তক্ষেপ করছে। আর তাছাড়া পার্লামেন্টে যে 40 ঘন্টা কৃষি বিল নিয়ে আলোচনা হলো, কি যাই হোক, যে সমস্ত জিনিসগুলো নিয়ে, যেমন পেগাসাস এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে, তাতে যে 80 কোটি টাকা খরচ হয়েছে 40 ঘন্টায়, আমাদের সেই ট্যাক্স এবং ট্যাক্সেরই তো টাকা। এছাড়া তিনি বিভিন্ন জায়গায় রাজনৈতিক ভাবে যে সমস্ত সমাবেশ করছেন, জনসমাবেশ, যেমন ভোপালে হয়েছে, ভোপালে 23 থেকে 25 কোটি টাকা খরচ করেছেন। তারপর নয়ডার শিলান্যাস, যেটা ইউপির বিমানবন্দরে, সেখানে প্রচুর টাকা খরচ করেছেন। এগুলো সব আমাদের ট্যাক্সের টাকা, কিন্তু সব সময় আমাদের জনগণের এই ট্যাক্সের টাকায় নিয়েই লয়ছয় করছেন। তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা থাকলো কি করে? গণতন্ত্র, তারপরে বিরোধীদের যদি পার্লামেন্টে বিরোধীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, গণতন্ত্র শাসন ব্যবস্থায় বিরোধীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটাও তো পুরোপুরি পালিত হচ্ছে না। তা আমাদের উচিত হবে সকলেই একজোট, আঞ্চলিক দলগুলি একত্রিত হয়ে জোট গঠন করে এই মোদী সরকারের পতন ঘটানো। ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে কদর শেখ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এই আলোচনায় আরো আসবো এবং আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। দেখছেন আপনার কথা, দর্শকরা অপেক্ষা করছেন টেলিফোন লাইনে। আমাদের এই মুহূর্তে যিনি রয়েছেন শিশির মণ্ডল টেলিফোনে রয়েছেন। নমস্কার শিশির বাবু। নমস্কার স্বপন বাবু,
শুভ সন্ধ্যা। আমি প্রথমেই মোদী সরকার লোকসভা এবং রাজ্যসভা কোনো আলোচনা চায় না কেন সেটা একটু ব্যাখ্যা করতে চাই। বলুন। আমার মত অনুযায়ী মোদী এবং শাহের বিজেপি সরকার আরএসএস মতাদর্শে চলে। আরএসএস এবং বিজেপি কখনোই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিশ্বাসী নয়, তারা হিটলারের মতো এক নায়কতন্ত্রে বিশ্বাসী। বহুদলীয় শাসন ব্যবস্থা তারা চায় না, তাই মোদী কংগ্রেস মুক্ত ভারতবর্ষের কথা বলে। সেকুলার ভারতবর্ষ তারা চায় না, তারা হিন্দু রাষ্ট্র বিশ্বাসী। বিভিন্ন জাতপাতে বিভক্ত ভারতবর্ষকে দেখতে চায় তারা, তাই ইউনাইটেড ভারতবাসীদের তাদের না পছন্দ। এই সব কারণেই মোদী সরকার লোকসভা এবং রাজ্যসভায় কোনো আলোচনা ব্যতি রেখেই সমস্ত বিল পাস করছে 7-8 বছর ধরে, যেগুলি প্রত্যেকটি জনগণের বিরুদ্ধে বিলগুলি পাস করে চলেছে তারা। এই কারণে ভারতবর্ষকে বাঁচাতে গেলে অবিলম্বে আমাদের মোদী সরকারকে তাড়ানো ছাড়ার কোনো পথ নেই। ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন বংশী ঘোষ। নমস্কার বংশী বাবু। হ্যাঁ নমস্কার, শুভ আমি সন্ধ্যা। হাউসগ্রাম থেকে বংশী ঘোষ বলছি। বলুন। হ্যাঁ, এই যে সংসদে হই হট্টগোলের মধ্য দিয়ে যে কৃষি আইন প্রত্যাহার হলো, তো আমরা তো পশ্চিমবাংলায় গ্রাম বাংলার প্রান্তিক সাথী, আমরা যেখানে বাস করি এগুলো এখানটা কৃষি প্রধান এলাকা এবং আমরা সব সামান্য জমির মালিক। তো আমরা যে ধানটা এখন উৎপাদন হয়, এই ধানটা কতটা খরচ হয় সেখানে কি সংসদে ওনারা জানেন? নিশ্চয়ই সংসদে বসে যখন পাস করছেন আইন, কোন আইনটা যখন প্রত্যাহার হচ্ছে, তা ওনারা সবাই জানেন যে 1 বিঘে জমিতে কত খরচা হয়। 1 বিঘে জমিতে ধান উৎপাদন করতে যেভাবে খরচা হয়েছে বর্তমানে, তাতে আমাদের যেটা মনে হচ্ছে, আমরা হিসেব করে দেখেছি যে সমস্ত কিছু খরচা বাদ দিয়ে যদি আমরা ধানটা বিক্রি করতে যাই, সেই দামটা যদি 3000 টাকা পাই, তবেই আমাদের কিছু লাভের মুখ দেখতে পাবে। বংশীবাবু, এই মুহূর্তে তো যদ্দূর আমি জানি 1800 টাকার কিছু বেশি কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া যায়। হ্যাঁ বলি, এটা করেছি কুইন্টালে, 1 কুইন্টাল ধানে আমরা চাইছি যে। বংশীবাবু, আমার আপনার কাছে একটা প্রশ্ন, এই যে নির্ধারিত যে দামটা এই মুহূর্তে, যদিও চাষিদের কৃষকদের একটা দাবি রয়েছে যে এটার সহায়ক মূল্য যেন আরো বাড়ানো হয় এবং এটা যেন নিশ্চিত সরকার গ্যারান্টিড করে দেয় যাতে এটা নিয়ে কোনো নয়ছয় না হয়, কিন্তু এই মুহূর্তেও যে দামটা নির্ধারিত রয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত রয়েছে, সেই দামটা কি আপনারা পান? আমার এটাই আপনাদের কাছে প্রশ্ন। হ্যাঁ, এবার বলি, ওই ধানটা যেটা বর্তমানে সহায়ক মূল্য রয়েছে, এই ধানটা যখন আমরা মান্ডিতে দিতে যাচ্ছি, তো সেখানে ঝাড়াই বাছাই করে মিল মালিক তার নিজের মতো করে ঝাড়াই বাছাই করে 60 কেজিতে বাদ দিচ্ছে 10 থেকে 12 কেজি। তাহলে আমাদের ওই দামটা কি করে পাবো? গতবারে যে দামটা ছিল তাতে চাষি সর্বোচ্চ দাম পেয়েছে 1000 টাকা, যেটা ভালো দাম 1000 টাকা, কিন্তু তখন দাম ছিল প্রায় 1600 কত টাকা। কই আমরা তো সেই সরকার নির্ধারিত মূল্য দামটা পাইনি। আরে এবারে ধানের দামটা যেভাবে বাড়িয়েছে, এখনো মান্ডিতে ধান কিনছে না। আমরা সমস্ত কিছু সিলিপ জমা দিয়েছি, কাগজপত্র, ওরা ডাকবে, ডেকে বলবে কবে ধানটা নিয়ে যাব। তবে একটা সরকার বাহুদের কাছে এবং বিশেষ করে রাজ্য সরকারের কাছে আমাদের নিবেদন যে পেডি ক্লিয়ার মেশিন যখন মান্ডিতে আমি আপনার কাছে একটা সংক্ষেপে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যেহেতু আপনি একেবারে প্রান্তিক কৃষক, এই যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে না যে আগামী বেশ কয়েক বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করে ফেলা হবে, কিন্তু যে নীতিগুলো নিয়ে কেন্দ্রীয় সরকার চলছে, যে পরিকল্পনায় কেন্দ্রীয় সরকার চলছে, তাতে করে কি কৃষকদের আয় দ্বিগুণ করা সম্ভব আগামী কয়েক বছরে? আপনার কি মনে হয়? না, এইটাকে মানে মত দিতে পারছি না। এই চাষের যদি দ্বিগুণ করতে হয়, তাহলে প্রান্তিক চাষিদের জমি থেকে যে ধানটা উৎপন্ন হচ্ছে, আমি ধরুন 60,000 টাকা ধান বিক্রি করছি আমরা, এবার এই ধানটা তাহলে 1,20,000 দিতে হবে। তা 1,20,000 কোনদিন ধানের এই যে দামগুলো করতে আসবে না, তাহলে খরচা বাদ দিয়ে এটা কোনোদিনই আসবে না। তাহলে সরকারকে ভর্তুকি দিতে হবে, প্রতিটি চাষিকে
টাকা যেটা ওরা উল্লেখ করছে যে আমরা সরকারে যদি দ্বিগুণ আয় দিই। বেশ, অনেক ধন্যবাদ বংশীবাবু, খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আপনি আজকে তুলে দিলেন আমাদের এই আপনার কথা অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসব আপনাদের কলে, সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন প্রলয় কুমার দাস, শুনবো তার বক্তব্য। নমস্কার প্রলয় বাবু। হ্যাঁ স্যার, আমি ছাগড়া নদিয়া থেকে বলছিলাম। বলুন। আমার একটাই বক্তব্য স্যার, আমরা যেহেতু ভারতবর্ষের একটা মানে নাগরিক, মানে একটা না, আমরা সবাই নাগরিক, সেহেতু নাগরিকত্ব থেকে শুরু করে A to Z আমি চাই যে সবকিছুই নিষ্ঠাবাঞ্ছিত ভাবে সবকিছুই কাজ করুক মানে আমাদের প্রধানমন্ত্রী, ঠিক আছে। কিন্তু যেহেতু নিষ্ঠাবাঞ্ছিত যদি সবকিছু হয়, সব ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা চলি, তাই সবাইকে নিয়ে চলতে হবে, যাতে কাউকে ছোট নয় না বড়, ঠিক আছে, কৃষক নয় না দিনমজুর, সবাইকে সমান অধিকার ভাবে সবাইকে সমানভাবে দেখতে হবে। এবার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেইভাবে যদি মনে হয় যে এটা প্রথম থেকে প্রতিশ্রুতি দিচ্ছে ভ্যাকসিন এই ওই 7-17 নানা রকমের দিক, আমি তো অশিক্ষিত ছেলে স্যার, একটা ঠিকমতো শিক্ষিত নই, কিন্তু আমি এর দিক দিয়ে বলি যে এটা কোনো ভ্যাকসিন নয় স্যার, এটা একটা ইমিউনিটি স্ট্রেন্থ করার পাওয়ারের ওষুধ দিচ্ছে। কিন্তু ভ্যাকসিন যদি হতো তাহলে মানুষকে একবার জায়গা দুবার টিকা কখনো করা হতো না। বেশ, কিন্তু তো মানুষ অসুস্থ নেক্সট টাইম হতো না। বেশ বেশ, অনেক ধন্যবাদ। সদানন্দ মুখোপাধ্যায় আমাদের পরবর্তী দর্শক রয়েছেন টেলিফোনে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। বলুন। আচ্ছা, আমি আপনাদের এই অনুষ্ঠানটা শুনছিলাম, এটা নিয়ে দু একটা কথা বলতে চাই। বলবেন। প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। আচ্ছা, দ্বিতীয় আমি ধন্যবাদ দিতে চাই সরকারকে, যে কৃষকদের যে সহায়ক মূল্যে একটা ধান কিনছে কিষাণ মান্ডিতে, এর জন্য আমি সরকারকেও ধন্যবাদ দিতে চাই। তার সাথে আমি স্যার আরেকটা কথা আপনাদের মানে নজরে আনতে চাইছি, যেটা হচ্ছে কিষাণ মান্ডিতে গিয়ে আমাদের মতো চাষিদের দুর্ভোগের শেষ নেই। এই ব্যাপারটাই সরকার যদি একটু দৃষ্টি নিক্ষেপ করেন তাহলে আমাদের মতো চাষিদের খুব ভালো হয়। ঠিক কি ধরনের সমস্যায় পড়েন? মানে আমি এর আগেও একজন ফোন করেছিলেন, তিনিও বললেন যে তিনি প্রান্তিক চাষি, এবং তিনি বললেন যে এই যে সরকার নির্ধারিত যে ন্যূনতম সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্য পেতে গিয়েও সমস্যার সম্মুখীন হতে হয়। যে টাকাটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেই টাকাটা তারা পান না। আপনি কি ধরনের সমস্যা ফেস করেন? হ্যাঁ দেখুন, আমরা হচ্ছে ধানটা নিয়ে যাচ্ছি, সেখানে একটা লিস্ট দেওয়া আছে যে এই ধানে এত পার্সেন্ট হচ্ছে পোকা কাটা থাকতে পারে, এত পার্সেন্ট চিটে থাকতে পারে, এরকম বলছেন মান্ডি অফিসাররা। কিন্তু যখন আমরা দিতে যাচ্ছি, আমরা ভালো ধান দিতে যাচ্ছি, সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই। অথচ মানে মিলারদের ইচ্ছা মতো 5 কেজি 6 কেজি 7 কেজি ইচ্ছা মতো চাষিদেরকে জোর করে হচ্ছে মানে ধান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে প্রতি কুইন্টাল থেকে। এবার এর কোনো ব্যবস্থা নেই, না সরকার কিছু করছেন আমাদের জন্য, না হচ্ছে মান্ডি অফিসারকে বললে তিনিও নির্বিকার, মানে কোনো পদক্ষেপ নেই। এই ব্যাপারটা সরকার একটু নজর দেন, আমাদের খুব উপকার হয়। সরকারকে ধন্যবাদ যে এরকম একটা ব্যবহার করেছেন, কিন্তু এটা পুরো সুবিধাটা আমরা চাষিরা নিতে পারছি না। সরকার করছেন কিন্তু মাঝখান থেকে মিলাররা সে নেপই দই মেরে দিচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে সদানন্দ বাবু। প্রান্তিক কৃষক, এ রাজ্যের প্রান্তিক কৃষক, তারা তাদের সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরলেন। এবারে এই প্রসঙ্গেই একটা বিষয় আসি। 20শে সেপ্টেম্বর 2020, সেদিনের ঘটনাটা একবার মনে করুন। কেন্দ্রীয় মন্ত্রিসভার 6 জন সদস্য বোঝাতে বসেছিলেন দেশকে যে এই আইন কৃষি ব্যবস্থা এবং কৃষকদের জন্য কতটা জরুরি। প্রধানমন্ত্রী বলেছিলেন স্বাধীনতার পর কৃষকদের স্বাধীনতার জন্য এই আইন কতটা জরুরি ছিল। তো সেই স্বাধীনতা কোথায় গেল? 1 বছর পর কৃষকদের স্বাধীনতার বদলে এখন কি পরাধীনতার দিকে ঠেলে দিতে চাইছে সরকার? বিরোধীরা বলেছিলেন কৃষকদের পিঠে ছুরি চালিয়েছে সরকার। এমনকি রাজ্যসভার লাইভ সম্প্রচার বন্ধ করে যেভাবে বিল পাস হয়েছিল, তাতে বিরোধীরা বলেছিলেন গণতন্ত্রের উপর বুলডোজার চালিয়েছে কেন্দ্র। সে সময় প্রধানমন্ত্রী টুইট করেন, বলেন এমএসপি ব্যবস্থা অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য জারি থাকবে। সরকার ফসল সরাসরি কৃষকদের কাছ থেকে কিনবে। অন্নদাতা কৃষকদের সঙ্গে রয়েছে সরকার। ভবিষ্যৎ প্রজন্মের জীবন এতে একেবারে সুনিশ্চিত থাকবে। কিন্তু প্রান্তিক চাষিরা,
কৃষকরা যারা আজকের আপনার কথায় আমাদের ফোন করলেন, তারা তাদের বাস্তব সমস্যার কথাটা তুলে ধরলেন। ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছেন না, এছাড়াও একাধিক সমস্যায় জেরবার হতে হচ্ছে তাদের মান্ডিতে গিয়ে। আমরা আরও আপনাদের ফোন নেব এবং আপনাদের মতামত আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে পরবর্তী দর্শক রয়েছেন। আমাদের সঙ্গে কে রয়েছেন টেলিফোনে? উষা রঞ্জন পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের পরবর্তী দর্শক। নমস্কার। নমস্কার, বলবেন? হ্যাঁ বলবো, বলুন আপনার বক্তব্য। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা। আগরতলা থেকে বলছি আমি। আমি যে আপনাদের এই টিভির নিয়মিত শ্রোতা এবং প্রতিদিন দেখি আমি। হ্যাঁ, কারণ যেভাবে চলছে শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ, কারণ এইভাবে টিভি সাউন্ডটা মিউট করেছেন কি? টিভি সাউন্ডটা মিউট করেছি। হ্যাঁ, প্রান্তিক কৃষকদের যেভাবে অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার, এটা মানা যায় না। কারণ যারা অন্নদাতা তাদেরকে এইভাবে পিছনে ফেলে রেখে স্বাধীনতার পর আর কোন সরকার আসেনি আমাদের ভারতবর্ষের মধ্যে। কৃষকদের এইভাবে পিছনে ফেলে ওরা এগিয়ে যাচ্ছে। কি এগিয়ে যাচ্ছে? দেশ তো শেষ করে ফেলছে ওরা। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন দর্শকরা ফোন করছেন, তাদের বক্তব্য আমাদের জানাচ্ছেন। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন ভবানী মোদক। নমস্কার। আপনি টিভির সাউন্ডটা মিউট করবেন দাদা। হ্যাঁ বলবেন, এবারে আপনার বক্তব্য বলবেন টিভির সাউন্ড মিউট করে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, না আমি যেটা বলতে চাইছি, এই কিষাণ মান্ডির ব্যাপারটা সরকার চাইছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে কিষাণ মান্ডি, আমি কিন্তু একজন কৃষি কর্মাধ্যক্ষ। বলুন, আমি শুনছি। হ্যাঁ, কৃষি কর্মাধ্যক্ষ হিসাবে বলতে যাচ্ছি, কিষাণ মান্ডিতে আমরা সর্বোপরি সহযোগিতা করছি, কিন্তু চাষিরা এমন ভাবে বঞ্চিত হচ্ছে কোথায় জানেন? এক, তারা হয়রানি হচ্ছে বিভিন্ন দফায় যেসব অফিসাররা আছে তাদেরকে আমরা বোঝাচ্ছি মিটিং মিছিলে যে আপনারা এই করুন। আবার আরেকটা সমস্যা, ফোরেরা চাষিদের কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়ে সেই জায়গায় চাষিদেরকে বোকা বানিয়ে যেসব মালগুলো নিয়ে নিচ্ছে, সেখানে একটা সমস্যা। তিন নম্বর মিল মালিকের কাছে গেলে পরে মিল মালিকরা বাহানা দেখিয়ে বাদ দেওয়ার চেষ্টা করছে। সেই মিল মালিকদের একটা চক্র ওখানে কাজ করছে। মানে সত্যি গরিব চাষিরা, খুব ক্ষুদ্র চাষিরা জব্দ হয়ে যাচ্ছে। সেই জায়গাটায় হয়তো 1 কুইন্টাল ধানে যেখানে। ভবানী বাবু, আপনার মতে কি বলে এই যে মান্ডি প্রথা, এত দীর্ঘদিনের একটা প্রাচীন প্রথা, এই মান্ডি প্রথাকে একেবারে ঠিকঠাক করতে, স্বচ্ছ করতে কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া উচিত? সবচেয়ে জোর দিতে হবে মিল মালিকদের সাথে বসতে হবে, তারা যেন চাষিদের ধান নিয়ে টাল বাহানা না করে। আর যেটা বাদ দেয় ওরা, সেই বাদটাকে মার্জিনটা কমাতে হবে। কোথাও কুইন্টালে 20 কিলো পর্যন্ত বাদ দিয়ে দেয়। কখনো বাহানা করে তোমার ধান নেব না, ফেরত দিয়ে দাও। পরবর্তী ওদের দালাল আছে, তারা মাঝ পথে ধানটা মান্ডিতে না দিয়ে পরে ওরা কিনে নেয়। এই জায়গাটা। 3 নম্বর হচ্ছে প্রশ্ন যে আমরা ফোরেদের হাত থেকে চাষিদেরকে রক্ষা করতে হবে। আর প্রচার রাখতে হবে একটা জায়গায় যে সরকার ধান কিনছে, এই ধান সরকারের কাছে যাবে। কারণ সরকার এতে ভর্তুকি দেয়, সরকার বহল নিয়ে এলে 20 টাকা করে আরো দিচ্ছে। এই প্রচারটা রাখতে হবে যাতে করে আমরা সরকারের কাছে এই ধানটাকে পৌঁছাতে পারি এবং ফোরেদের হাত থেকে এবং মিল মালিকদের কাছ থেকে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের রক্ষা করতে পারি। এটাই আমার বলা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরবো আপনাদের কলে, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। আমাদের সঙ্গে দর্শক রয়েছেন টেলিফোনে, তারক চক্রবর্তী আমাদের পরবর্তী কলার। নমস্কার তারক বাবু। হ্যাঁ নমস্কার। আমি আজ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আপনাদের চ্যানেলে ফোন করেছিলাম। বলুন। এক ভদ্রমহিলা ছিল, আমি 3 বার লাইন পেলাম, অনেক কষ্ট করে লাইন পাওয়া যায়।
3বার এই লাইনটা কেটে দেওয়ার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমার লাইনটা কেটে দিলেন কেন? উনি বললেন আমাকে মুখের উপর, দেখুন আগে আজকের টপিক নিয়ে আলোচনা করলেই ভালো হয়। আপনি আজকে তো কল পেয়েছেন, আজকের ব্যাপারটা আপনি কথা বলুন না আজকের বিষয় নিয়ে। চলো, এমন কিছু লোক আছে রোজ তারা ফোন করে আমরা লাইনটা কাটেন না, একটা লাইন কেটে দেয় মানে একটা মানুষ। আজকে তো আপনাকে আমরা থ্রু করেছি, আমরা নিজেরাই বলছেন যে আপনাদের অনুষ্ঠান, অথচ লাইনটা কেটে দিচ্ছেন মুখের উপর। আপনি বুঝতে পেরেছি আপনি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নন। অনেক ধন্যবাদ, আমি ফোনটা কাটতে বাধ্য হলাম। অর্ণব মণ্ডল আমাদের পরবর্তী দর্শক রয়েছেন টেলিফোনে। নমস্কার অর্ণব বাবু। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আজকে এখন আপনারা কৃষি বিল, নোট বাতিল এবং জিএসটি তিনটে বিষয় নিয়ে আলোচনা করছেন, বলুন কোন ব্যাপারটা নিয়ে বলবো? আপনার সার্বিকভাবে যেটা মনে হয়, একে তো এই বিলগুলো যখন পেশ করা হয়েছিল সেই সময় তুমুল হইহট্টগোল হয়েছিল, বিরোধীদের অভিযোগ ছিল যে তাদেরকে বলতে দেওয়া হয়নি এবং সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার সেই বিলগুলোকে আইনে পরিণত করেছে এবং সবথেকে বড় ধাক্কা সরকার খেয়েছে, সম্ভবত প্রথম ধাক্কা মোদী সরকার খেয়েছে এই কৃষি আইনের ক্ষেত্রে। এই আইনটিকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, কিন্তু এক্ষেত্রেও একটা অস্বচ্ছতার বিষয় সামনে আসছে। বিরোধীরা আলোচনার দাবি জানিয়েছিলেন কিন্তু সেই আলোচনা হয়নি। আপনি কি বলবেন? দেখুন, স্বাধীনোত্তর ভারতবর্ষে মানে খুব পরিষ্কারভাবে বলি যে এরকম কৃষকদের ওপর, আমার সারা দেশের যারা অন্নদাতা তাদের ওপরে এরকম হিংস্র আক্রমণ যেভাবে একটা ফ্যাসিস্ট সরকার, দিল্লির মসনদে বসা এই সরকার যেভাবে নামিয়ে নিয়ে এসছে, আমরা ভারতবাসী হিসাবে লজ্জিত। আমরা দেখেছি যে দীর্ঘ 1.5 বছর এই কৃষকরা যে আন্দোলন ভারতবর্ষের বুকে করলেন, এটা সার্বিকভাবে একটা ঐতিহাসিক আন্দোলন। আমার তো মনে পড়ে যায় ব্রিটিশ শাসনের, আমরা পড়েছি গল্পে যে নীল চাষীদের কথা, অনেকটা সেই ধাঁচে একটা ফ্যাসিস্ট আক্রমণ নামিয়ে আনা হলো ভারতবর্ষের কৃষকদের ওপর। দ্বিতীয়ত, হাতির দেখবেন দুটো দাঁত, একটা দাঁত হচ্ছে খাবার, একটা দাঁত হচ্ছে দেখাবার। আগামী কিছু দিনের মধ্যেই আগামী বছর 5-5টা রাজ্যে বিধানসভা, একমাত্র পরিষ্কার দায়িত্বহীন ভাষায় আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই 5টা রাজ্যের বিধানসভাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী আবার একটা নাটক করলেন সারা দেশের কৃষকদের সামনে। তিনি বললেন যে এই কালা 3টি কৃষক আইন এই আমরা তুলে নিচ্ছি, কিন্তু আসল কথাটা তিনি এড়িয়ে গেলেন যে কৃষকের ন্যূনতম সহায়ক মূল্য, যেই ব্যাপারে বারবার কৃষকরা বলেছিলেন। যেদিন তিনি প্রকাশ্যে বললেন যে আমরা এই আইন প্রত্যাহার করে নেব, কৃষকরা কিন্তু বলেছে যে আমাদের আন্দোলন চলছে এবং যতক্ষণ না পর্যন্ত ন্যূনতম সহায়ক মূল্যের ব্যাপারে কোনো সদর্থক আলোচনা না হবে ততক্ষণ কিন্তু আমরা এইভাবে কোনো মতেই আন্দোলন তুলব না। সারা ভারতবর্ষের সমগ্র কৃষকের সঙ্গে বাংলার সমস্ত কৃষক এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কৃষক আন্দোলনকে বারবার তিনি সমর্থন জানিয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের কৃষক এবং পশ্চিমবঙ্গের এর আগে 2015-র 8ই নভেম্বর মনে করিয়ে দিই, সেই কালা দিন যেদিন রাত্রি 8টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016-র 8ই নভেম্বর তিনি আর রাত্রি 8টার সময় যখন বললেন যে আগামীকাল রাত্রি 12টার পর থেকে আপনার ঘরে সঞ্চিত টাকাগুলি নোটিশ সাদা কাগজে পরিণত হবে, সারা ভারতবর্ষের বুক কিন্তু সেদিন কেঁপে উঠেছিল। আমরা আজও খুঁজে পাইনি যে এই নোট বাতিল ভারতবাসীর কতটুকু, ভারতবাসীর পুরনো এই কালো টাকা উদ্ধার করতে সহায়ক হয়েছে বা ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হয়েছে। আমরা উল্টোটাই দেখেছি যে ভারতবর্ষের অর্থনীতি এই 2016 থেকে 2021 ক্রমাগত নিচে নেমে গেছে এবং ভারতবর্ষের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গেছে। বিশেষ করে যারা ক্ষুদ্র এবং মানে খুবই ছোট এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যে কি অসুবিধা হয়েছে তারা মানে মানুষ একথা প্রকাশ করতে পারছে না। বহু মানুষের অর্থনৈতিক বিপর্যয় নেমে এসছে। আমি বুঝতে পারছি না যে এই ফ্যাসিস্ট সরকার কৃষক এবং সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে এইভাবে ভারতবর্ষের বুকে একটা চক্রান্ত নামিয়ে নিয়েছে। কি তাদের লাভ? ধন্যবাদ অর্ণব বাবু। অর্ণব মণ্ডল আমাদের দর্শক ছিলেন টেলিফোনে। আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন, ফোন করুন। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। কলার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি শেখ ওয়াডেল হক, কথা বলবো তার সঙ্গে। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও।
অনেকদিন পর আপনাদেরকে পেলাম, আমি তো কলকাতা টিভির ফ্যান। কিন্তু বক্তব্য হচ্ছে আজকের যে অনুষ্ঠান নিয়ে হচ্ছে, আমি কিন্তু অনেকদিন আগেই আপনার বলার জন্য চেষ্টা করছিলাম, এই সরকারটি কেন্দ্রীয় সরকার, এটা একটা সরকার বললে কি হবে? আমার ভারতবর্ষের পূজনীয় এক গুরুদেব অনেক 92 বছর আগে তিনি লিখে গেছেন, এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দঞ্চুরি। অতএব এই কৃষকদের উপরে যেইভাবে জুলুম করে আজ একটা বছর তাদেরকে শোষণ করেছে, যেভাবে তাদেরকে মার পিট লাগোয়া, এমনকি মন্ত্রী গাড়িকে নিয়ে পিছিয়ে মেরে দিয়েছে, এই সরকার যেভাবে চালাচ্ছে হিটলারের যে কীর্তি, এমন দিন আগত দিন আসছে ভারতবর্ষের কাছে ভয়ঙ্কর। আমাদের বর্তমান ভারতবাসীকে চিন্তা করতে হবে যে সরকার কোন সরকার ভারতবর্ষের পরিচালনা করা উচিত। সরকার চালালে একটা নিম্ন যত সম্ভব হোক, যত কম হোক, প্রত্যেক মানুষের কাছে তার একটা নৈতিকতা শিক্ষার জ্ঞান লাভ করতে হয়। সরকারে অনেক দিন আগে ছিলেন, অনেক ছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধীও ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রীও ছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন। তারা কিভাবে সরকার চালিয়ে গেছে? সব কোটি প্রধানমন্ত্রী কৃষকদের দাবি মেনে নিয়েছে। এই একটি সরকারের এমন প্রধানমন্ত্রী যে কোনো দাবি মানে না, মোহাম্মদ বিন তুগলকের নেয়। সে তার ভূমিকা কন্টিনিউ পালন করে চলেছে, আমি যা করব তাই, কোনো কিছু বলার নেই, মানুষকে শোষণ করছে, যা খুশি করছে, সরকারের কোনো প্রকল্প নেই, কাজ নেই, কর্ম নেই, সমস্ত জায়গা থেকে ছাঁটাই। কেন্দ্রীয় সরকারের সমস্ত সম্পত্তি বিক্রি, কোন সময়তে বিক্রি করছে? যে সময়তে করোনাতে দেশ মানে জর্জরিত হয়ে গেছে, এখন বিদেশিদের কাছে যদি সেই সম্পত্তি বিক্রি করতে হয় তো সবচেয়ে কম দামে বিক্রি করতে হবে, জলের দামে বিক্রি করতে হবে, সেগুলোকে বিক্রি করে দিচ্ছে। আর সব সময়তে বলে থাকেন খালি কংগ্রেস কংগ্রেস করে। আরে কংগ্রেস, ইন্দিরা গান্ধী কোনোদিন কারোর সঙ্গে কথা বলেননি। তিনি একজন প্রয়াত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। 1984 31 অক্টোবর এক রাত স্বপ্ন আর সবুজ সম্ভাবনার নিয়ে সেদিনও ভারতবর্ষের পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছিল। তিনি তখন জানতেন না স্যার দেশের ওই দক্ষিণ মির্জাপুরের ভূমিকায় শেখ পাঞ্জাবি। বুঝতে পেরেছি আপনার বক্তব্য, বুঝতে পেরেছি। একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, ফিরছি বিরতির পর। আরো কলার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, তাদের সঙ্গেও কথা বলবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। আপনার কথার একদম শেষ পর্যায়ে আজকে আমরা এসে গিয়েছি। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, তারাশঙ্কর গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। নমস্কার তারাশঙ্কর বাবু। নমস্কার বাবু, আপনাকেও অনেক সময় তো প্রায় শেষ, সেই জন্য আমি দুটো বলবো একদম সংক্ষেপে। এই যে কৃষক, খুব সংক্ষেপেই বলছি, যে কৃষক আন্দোলন হচ্ছে বা আন্দোলন হবেও, সবচেয়ে মারাত্মক আন্দোলন যদি কৃষকরা তাদের কৃষিকর্ম বন্ধ করে দেয়, তখনই ভারতবর্ষের সরকার বুঝবে ভয়াবহতা কতটা। এই যুক্তি বলে আজকে বক্তব্যটা শেষ করছি। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে তারাশঙ্কর বাবু। আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনায় ছিলাম এবং দর্শকরা যারা ফোন করেছিলেন তারা তাদের বক্তব্য তুলে ধরলেন এবং কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোতে তারা যে খুশি নন সেই বিষয়টাই সার্বিকভাবে উঠে এলো এবং এই সিদ্ধান্তগুলোকে জনবিরোধী বলেই তারা মনে করছেন। এবং একদিকে আমরা যখন দেখতে পাচ্ছি সাধারণ মানুষের একটা অনীহা রয়েছে, সাধারণ মানুষ ব্যতিব্যস্ত বিপর্যস্ত হয়ে পড়েছেন, এবং অন্যদিকে সংসদে যেখানে এই মানুষের কথা বলার জন্য জনপ্রতিনিধিরা রয়েছেন, বিরোধী দলের যারা সাংসদ তাদেরকে বক্তব্য বলতে দেওয়া হচ্ছে না, তারা আলোচনা চাইছেন কিন্তু কোনো রকম আলোচনাই সংসদে হচ্ছে না। আমরা যদি বেশ কয়েক বছর আগের সংসদের অধিবেশনগুলোও দেখি তাহলে দেখব যে আলোচনা হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে পর্যায়ক্রমে সেই সময়ের থেকে প্রত্যেক বছর এই যে আলোচনার যে জায়গাটা, আলোচনার যে পরিধিটা, সেই পরিধি ধীরে 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 কমে এসেছে। বিরোধীদের বলার যে জায়গা, সেই বলার জায়গা কমেছে, বলার জায়গায় কাটছাট করা হয়েছে, বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, যেই কারণে সংসদে হট্টগোল হচ্ছে, যেই কারণে বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগানিং করছেন। এবং এর ফলবশত কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্থগিত হয়ে যাচ্ছে অধিবেশন। আজকে যেরকম পুরোপুরি স্থগিত হয়ে আগামীকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে, কোনো কাজই কার্যত হয়নি। এবং যেরকম যে পরিসংখ্যান আপনাদের প্রথমেই দেখিয়েছি,
যে এক এক মিনিটে কত লক্ষ টাকা করে ক্ষতি হচ্ছে যদি অধিবেশন পণ্ড হয়, অধিবেশন যদি না হয়, এক মিনিটে কত লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। এবং সার্বিকভাবে আমরা যদি বৃহত্তর প্রেক্ষিতটা দেখি তাহলে দেখব যে লোকসভার যে অধিবেশন বা রাজ্যসভার যে অধিবেশন, সংসদের যে অধিবেশন সারা বছর, সেই অধিবেশনে যত দিন নষ্ট হয়, যত আলোচনা হতে পারে না, তার জন্য কি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়। এবং আমরা যদি পুরোটা দেখি তাহলে শেষ পর্যন্ত কি দেখা যাচ্ছে, যখন বিরোধীরা ভোট চেয়েছিলেন তখন কেন্দ্র ভোটাভুটি করেনি, আর এখন যখন বিরোধীরা আলোচনা চাইছেন তখন কোনো রকম কথা বলতে দিচ্ছে না সরকার। প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে, হইহট্টগোল, সেই এক মিনিটে 2.5 লক্ষ টাকা জলে। এটা আমার আপনার সাধারণ মানুষের টাকা। আপনার কথা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।